নমস্কার। আমার আজকের গল্প ছাপ। ছোটবেলা থেকে বাবা মা যেভাবে আদর করে যত্ন করে আমাদেরকে বড় করে, আমাদের জন্য কর্তব্য পালন করে, আমরা কি সেভাবেই তাদের জন্য করি? জীবনের চাপে হোক, পরিস্থিতির জন্য হোক, সেটা কি আমরা সেভাবে খেয়াল করি? তার উপরে লেখা আমার এই গল্প ছাপ। আশা করি ভালো লাগবে। আশা করি আমাদের হৃদয়বোধ কিছুক্ষণের জন্য একটু পরিবর্তন নিয়ে আসবে। চোখের সামনে মা আমার বুড়িদের দলে এসে পড়ল। উপরন্ত লাঠি নিল না কোনো মতে। মা বলে, লাঠি শুধু আসল বুড়োরাই ধরে। তুমি তাহলে কি মা? আমি যাই হই, তবে বুড়ির দলে নই। আসলে মার জিদে হতভম্ব আমি। কদিন আগে সিঁড়ি ধরে ছাদে উঠতে গিয়ে পড়েছে পা মুচকে। সে আর এক কাণ্ড। ৭৮ বছর বয়সটা কম নয়, তবু মা লাঠি নেবে না কোনোভাবেই। ফ্র্যাকচার নেক ফিমারের জন্য নেলিংও করিয়েছি, এরপরেও সেই জিদ, মরে যাব তবু লাঠি ধরব না। মনে মনে ভাবি হিউম্যান সাইকোলজি, গবেষণাও মনে হয় হাঁপিয়ে ওঠে তার হদিশ পেতে। আমি তো কেবল এক স্কুল মাস্টার। কদিন আগে কোচি দিদি ছবি পাঠালো। মার মাথায় কলম লাগাচ্ছে ও নিখুঁতভাবে। ছবিটা তুলেছে কাজের মেয়ে কবিতা। আমি লিখলাম, কোচি দিদি কী করছিসটা কি রে? ৮০ বছর বয়সে মার মাথায় কলম, মাথা খারাপ হয়েছে তোর? দিদি লিখেছে, মাকে তুইও তো চিনিস ভালো করে ভাই, ইচ্ছেটা আমার নয়, মার নিজের। কিছুদিন আগে পর্যন্ত মা আমার কাছেই ছিল। লাঠি না ধরে দেওয়ালের সাহারায় এ ঘর থেকে ও ঘর, ছাদ সর্বত্র ঘুরিয়ে বেরিয়েছে। একদিন মিতু বলল আমাকে, দেখছো মার হাতের ছাপে এই দেওয়ালটার কি হাল হয়েছে? এই দেওয়ালটা ধরে দাঁড়িয়ে থাকে দেখি অনেকক্ষণ, আর আকাশটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। শখ বলিহারি। আবার সেদিন তো সায়নকে দেখি বলছে, এই রামধনু আজকাল আর ওঠে না কেন রে? আমরা ছোটবেলায় ওকে ধরবো বলে কত ছুটতাম কত করে। শাওন বলে, ঠাকুমা তুমি কবি হতে পারতে, বরং রামধনুর পিছনে ছুটছো ওকে ধরবে বলে। ওরে বাবা, ঠাম্মা এত ইমোশনাল হলে চলে না বুঝলে, আজকাল প্র্যাকটিক্যাল হতে হয়, মোর প্র্যাকটিক্যাল। একদিন শাওনও দেখালো, দেখো বাবা, গেটটার ধারে দেওয়ালটায় ঠাম্মার আঙুলের ছাপ পড়ে পড়ে কেমন পেন্টিংয়ের মতো দেখাচ্ছে। মিতুতে এবার আরও গর্জে উঠল। আমার কথায় মাথা ঘামালে না তো? ছেলে বলছে তখন দেখতে গেলে। মা দিনের পর দিন তেল লাগায় মাথায়, ভিন্ন ধরনের নারকেল তেল, এমনকি জবা কিশোরী লাগায় লুকিয়ে লুকিয়ে, যেন একটাও চুলও কোনো রকমে না পড়ে। আরও একদিন আমি দেওয়ালটার দিকে নজর মেলে দেখি, ওমা সত্যি সত্যি তেলের দাগ লেগে লেগে মার ফিঙ্গারপ্রিন্টসগুলো অয়েল প্রিন্টিংয়ের মতো চকচক করছে দেওয়ালটাতে। মিতু যাতে না দেখতে পায় সেজন্য ওগুলো একবার মোছার চেষ্টা করলাম ভালো করে, কিন্তু কিছুতেই মুছলো না। এমন ছাপ ওগুলো। মনে মনে বললাম, ঘরের শান্তি রাখতে এক পেন্টারকে ডেকে ওর উপর বঞ্চ কালার করে নিই, ওটাই মুখ্য পথ। কত আর খরচ হবে? শান্তির কাছে পয়সাটা কিছুই না। মার ঘরে ঢুকে মিনুকে শুনিয়ে শুনিয়ে বললাম, মা কি করছোটা কি বলো দেখি? ওটা তোমার দাঁড়াবার জায়গা হলো একটা? দেওয়ালটার কি হাল হয়েছে তুমি দেখেছো? ও দেওয়ালটা ধরে আর দাঁড়াবে না বলে দিলাম। আকাশে আজকাল ধোঁয়া ছাড়া আর কিচ্ছুটি দেখা যায় না মা। মা দেখি কিছুই বলল না, কেবল ঝাপসা চোখ দুটো নিয়ে মুখটা ঘুরিয়ে নিল। হঠাৎ আমারও কেমন খটকা লাগলো মনে মনে। মাকে এরকম বলা মনে হয় ঠিক নয়। ভারী তো একটা দেওয়াল। মাই মা হয় এই দুনিয়ায়, বিকল্পবিহীন। তাছাড়া কোনো অবজেক্টের জন্য কোনো সাবজেক্টকে ধাক্কা মারা আমার নীতিবিরুদ্ধ। আমি তো স্কুলে ক্লাসে আমার স্টুডেন্টদের প্রায় বলি কথাটা। তবুও মাকে এমন করে কথা শোনালাম আচানক। নিজের স্বভাবটা পাল্টে এরকম বদলটা কেন হয়? নিজেকে জিজ্ঞেস করলাম মনে মনে। মিতুকেও বলতে ইচ্ছে হলো হঠাৎ, তোমার মা যদি এরকম করতো তুমি কিছু বলতে পারতে? মা মাই হয় এই দুনিয়ায়, সে যারই হোক। তবে মুখে তা বলিনি। ভাবলাম মনে মনে, লড়াইটা গুনে গুনে করা উচিত, কারণ শান্তিটা সত্য বলার চেয়ে অনেক বেশি জরুরি। একটু বাড়তি পরিশ্রমী না হয় হলো। এবার মার মাথাটা ছুঁয়ে একটু আদর করে দিলাম আলতো করে। মা যেমনটি করতো আমার সারা ছোটবেলাটা ধরে। বিশ্ব সংসারের এটাই সবচেয়ে বড় নাকি জাদুকাঠি। এ ছোঁয়ার অভাব আজ এ দুনিয়ায় বাড়ছে দিনে দিনে। ওই দেওয়ালটা ধরতো না আর মা, হোঁচট খেলেও। তবু মিতুর ফোন,
দেখি তখন আমি স্কুলে। তোমার মাকে তুমি সামলাও, ওই জায়গাটা এবার হুমড়ি খেয়ে পড়েছে আবার। ভাগ্যিস কবিতা পাশে ছিল, নইলে আরেকবার গোচ্ছাখানে টাকা যেত আর কি। যাবে তো যাবে, তোমার যাবে। কদিন পরে দিদিকে বলে ওর বাড়িতেই পাঠিয়ে দিলাম মাকে। মাকে অখুশিও দেখালো না, মনে মনে চলে গেল। যেন স্বাধীনতাহীনতায় সত্যি কেউ বাঁচতে চায় না। স্বাধীনতা জীবনের সবচেয়ে বড় পাওয়া বলেই হয়তো বা। মাত্র কদিন পরে কচি দিদির ফোন এলো অসময়ে। মা আর নেই রে। হঠাৎ ছোট কটা শব্দ, তবু মনে হলো এর থেকে কঠিন শব্দ মনে হয় দুনিয়ার কিছুই হয় না। ফোনটা ঘুরিয়ে মিতুকে বললাম, জানো মা আর নাকি নেই দুনিয়ায়। তোমার ওই দেওয়ালটা ধরে কোনো দিন দাঁড়াবে না, দেখে নিও। মিতু দেখি এবার হাউ হাউ করে কেঁদে উঠলো। বললো, বাড়ি এসো, আমিও রেডি হয়ে থাকছি। বোলপুর থেকে শান্তিনিকেতন 37 মিনিটের রাস্তা। ট্রেনের ছিকচাক আওয়াজে মিতু যে কথাগুলো বলছিল সেগুলো সত্যি অবিশ্বাস্য। বলছিল, জানো তোমার মার কাছ থেকে জীবনের অনেক সত্য কলু শিখেছি। জীবনের শেষ দিন পর্যন্ত জীবনের কাছে হার না মানা, লাঠি নিয়ে চলাটা নিহাতি জীবনের কাছে এক ধরনের হার মানা। আবার শিখেছি নিজেকে সবসময় ফুল বাগানের মতো সাজিয়ে গুছিয়ে রাখো, লোকের জন্য নয়, নিজের জন্য, নিজেকে নিজের দেখানোর জন্য। বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছিল মিতু, আমিও। শাওন বলছিল, মা এত কান্নার কি আছে? ডেথ ইজ এ ন্যাচারাল ফেনোমেনন। আমার ক্লাসমেট রূপেশ কি বলছিল যেন, ওর গ্র্যান্ডপার ডেতে ওর বাবা ইউএসএ ট্যুরটাও ক্যান্সেল করলো না, লোকের হাতে ছেড়ে চলে গেল। বলছিল নাকি মৃতের জন্য জীবিতের থামলে চলে না। আমি মনে মনে বলি, যুগটা কেমন দ্রুত পাল্টাচ্ছে দেখো। মিতু দেখি শাওনের মাথা ঝাঁকিয়ে বলে, এরকম বলতে নেই শাওন, মাত্র 8 ক্লাসে পড়িস তুই। বাবা মাই হয় শাওন, বুঝবি একদিন ভালো করে। আমারও এ দিনগুলো কেটে গেল হুড়মুড়িয়ে। মাকে যে পেন্টারের সবচেয়ে পছন্দ ছিল, মা সেই হাতের ছাপগুলো চারদিকে ও রাউন্ড সার্কেল দিয়ে ইউনিক ডিজাইন বানিয়ে দিল। মা স্মৃতির চিহ্ন হিসেবে, বিনা পারিশ্রমিকে। ওই স্মৃতির দিকে তাকিয়ে তাকিয়ে কবে আমিও যে বুড়ো হয়ে গেছি বুঝে উঠতে পারিনি। রিটায়ার করা 12 বছর পের হয়ে গেল। জীবনের ধাক্কায় একদিন সত্যি সত্যি আমাকেও সেই দেওয়ালের সাপোর্ট নিতে হলো। কি অদ্ভুত খেলা এ বিশ্ব সংসারের। আমিও সত্যি বুড়ো হয়ে গেলাম একদিন হঠাৎ করে। মাকে বলা আমার রুক্ষ কথাগুলো আজও প্রতিনিয়ত বেঁধে আমাকে। ভিতরটা যন্ত্রণায় ভরে ওঠে কারণে অকারণে। সায়নের মেয়ে নোরা আমার হাত ধরে টেনে টেনে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যায় ওই দেওয়ালটার দিকে। ভিতরটা আমার জুড়িয়ে যায় কেমন। শুধু মনে হয় এই ছোঁয়া এই সংসারের সবচেয়ে বড় জাদুকাঠি। শুধু এটুকু পাওয়ার জন্য হয়তো আমার বেঁচে থাকতে ইচ্ছে করে যুগ যুগান্ত ধরে। চোখে জল এলো আমার, দুটো প্রকোষ্ঠ ছাপিয়ে। নোরা আমাকে সোফায় বসিয়ে বলল, জানো দাদা, আমার এই ড্রয়িংটা দেখো। আমার ক্লাস টিচার বিনি ম্যাডাম বলেছে এবছর স্কুল ম্যাগাজিনে এই ড্রয়িংটা ছাপাবে। এত সুন্দর নাকি এটা। আমি তো অবাক। নোরা আমার মার সেই ফিঙ্গারপ্রিন্টগুলোকে ড্রয়িং বুকে তুলে এনেছে নিজের হাতে। মনে হলো মিতুকে যদি একবার দেখাতে পারতাম, কিন্তু সে আর এই জীবনে হবে না। মিতুও নিঃশব্দে চলে গেছে হঠাৎ একদিন, কাউকে না বলে। হার্ট অ্যাটাক, কি ভয়ঙ্কর শব্দ আর একটা। এরপর দেখি সায়ন আমাকে কাঁধে হাত রেখে বলছে, বাবা আমি যখন বাড়িতে থাকবো না তুমি ওই দেওয়ালটা ধরেই চলো বাবা, ওটা তোমারই। তোমার হাতের ছাপের মধ্যেই ঠাকুমা আমার কাছে সব সময় বেঁচে থাকবে জানো। এবার সায়নের স্ত্রী জিনা দেখি বলছে পিছন থেকে, নোরা বাবার কাছ থেকে শেখো বাবা মাকে কি করে ভালোবাসতে হয়। নোরা বলে বসে, এই জন্যই তো আমি দাদার ফিঙ্গারপ্রিন্টগুলো কালেক্ট করছি। আমি জানি মা, এটাই আসল আর্ট। নমস্কার, ভালো থাকুন, বাবা মাকে ভালোবাসুন, এটাই আমার প্রার্থনা।